বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের কোভিড পরিস্থিতি সংখ্যার বিচারে উন্নতির দিকে, কিন্তু আশঙ্কার অনেক জায়গা আছে। বড় আশঙ্কার জায়গা যে দক্ষিণ এশিয়ার দেশগুলো মোটামুটিভাবে সবাই কোভিডে ভীষণভাবে আক্রান্ত। পরিস্থিতি আমাদের বৃহত্তম প্রতিবেশী ভারত, নেপাল সব জায়গায় খারাপের দিকে। বাংলাদেশে ইতিমধ্যেই ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে, অন্তত কয়েকজনকে তো শনাক্ত করাই গেছে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিক পরিস্থিতি যদিও এখন আমাদের জানা নেই। সামনে ঈদকে ঘিরে এক ধরনের জনগণের চলাচল, পরিবহনের চলাচল বেড়েছে, দোকানপাট খোলা আছে। টিকা নিয়ে এক ধরনের সংকট আছে। সবচেয়ে বড় কথা যে 2020-এর মার্চে যখন বাংলাদেশে কোভিড প্রবেশ করে, তারপর থেকেই বাংলাদেশকে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর দিতে হয়েছে, জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখা। কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জীবন না জীবিকা? সরকার প্রথম দিক থেকেই বিভিন্ন পেশাজীবী সংগঠনের, বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দাবির প্রেক্ষিতে নানা রকমের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে, এবং সেগুলো অধিকাংশই লোন হিসেবে। এবং এই স্টিমুলাস প্যাকেজ বিতরণের মাধ্যম হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত। অনেকেই বলছেন যে যে পরিমাণ ঘোষণা হয়েছে সেই পরিমাণ প্রণোদনা সবার কাছে পৌঁছয়নি। আবার অনেকেই মনে করেন যে প্রণোদনা প্রায়োরিটাইজ যেভাবে করা হচ্ছে সেটিও ঠিক হয়নি। এবং আমরা জানি যে কোভিডের কারণে বাংলাদেশে দরিদ্রের সংখ্যা নতুন যুক্ত হয়েছে 2,85,00,000, এবং সেই সঙ্গে শহুরে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। সো এই দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে কর্মসংস্থান নিশ্চিত করা যায়, এবং সেই সঙ্গে কোভিড থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, এটি বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন এনআরবিসি ব্যাংকের, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস.এম. পারভেজ কামাল, এবং আমার ডানে রয়েছেন একজন অর্থনীতিবিদ, তরুণ অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি শিক্ষক, ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি যার মূলত কাজের আগ্রহের বিষয়, পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার পারভেজ কামাল, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেজন্য এমন একটা জায়গায় আপনি বসে আছেন যে দেশের অর্থনীতির চেহারাটা মোটামুটিভাবে পরিষ্কার। সো আমি আপনার কাছ থেকে বুঝতে চাইব যে এই দেশের কোভিড পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেখানটাতে অর্থনীতির হালচাল কি মনে হচ্ছে, এবং এই যে জীবন জীবিকা সমন্বয়ের কথা আমরা বলছি সেটা আসলে কতটা করতে পারছি? আমরা কি জীবিকার কথা বলে জীবনকে বিপন্ন করে তুলছি, না জীবিকার মধ্য দিয়ে আসলে জীবনকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি? মিস্টার পারভেজ কামাল। ধন্যবাদ জিলুর ভাই। আসলে দেখেন যে কোভিড এবং মহামারী এই দুইটা শব্দই আমরা আসলে আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য নতুন, এবং নতুন প্রজন্ম বা আমার আগের প্রজন্মের জন্য আমাদের জন্য অতখানি জানা নেই। তো মহামারী জিনিসটা আগে আমরা আসলে ভুলে যেতে বসেছিলাম, যেটা হয়তো বা 100 বছর আগে মহামারী পৃথিবীর অর্থনীতির জন্য বা পৃথিবীর এই যে প্রশ্ন আসছে জীবন এবং জীবিকা কোনটা বেশি দরকার, আমরা আসলে এই প্র্যাকটিসটাই আমরা জানি না। তো ফোরকাস্ট করা খুবই কঠিন। তবে আমরা যেটুকু বুঝি এই গত 1 বছরে যা হচ্ছে এবং পৃথিবীর অর্থনীতির উপর কী প্রভাব পড়ছে, এবং আমরা যেখানে আজকে বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছি, এমনিতেই আমরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চলে আসছি গত 50 বছর। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে আমরা একটা ফিউচার দেখতে পাচ্ছি, যেখানে আমরা সেখান থেকে এসে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বেসিক্যালি সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে কী প্রভাব পড়ছে এবং আমরা কোন দিকে যাব সেটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে আমাদের যে সমস্ত জায়গায় বেশি যে লোক জনসংখ্যা এনগেজড আছে, প্রথমত হলো কৃষিখাতে, তারপর দ্বিতীয়ত আমাদের গার্মেন্টস সেক্টরে, এবং অন্যান্য জায়গায় যে জীবিকার জন্য যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে কোভিডের কী প্রভাব পড়বে। আপনি জানেন যে প্রথমত কোভিড যেহেতু মহামারী সারা বিশ্ব জুড়ে, প্রথমেই আমার এক্সপোর্ট খাতের উপরে বিশাল প্রভাব আসছে, এবং আমরা কৃষিখাতে আমরা যেহেতু মানে কোভিডের ব্যাপারে প্রথমে যদি আমরা নিচের দিকের অর্থনীতিগুলো যদি ঠিকমতো চালু রাখতে পারি, সেখানে কিন্তু অতখানি প্রভাব পড়বে না, এবং ধরেন সোশ্যাল ডিস্টেন্স এবং অন্যান্য যে সচেতনতামূলক জায়গাগুলো আছে সেগুলো রেখেই কিন্তু আমরা করতে পারি। তো এখন জীবন আগে না জীবিকা আগে, তবে আমি অর্থনীতির উপরে প্রভাব পড়বে যে জীবন বাঁচাতে পারলেই কিন্তু অর্থনীতি, জীবন না থাকলে কোনো অর্থনীতি নেই। তো আমার মনে হয় যে সবসময় জীবনকে আগে প্রাধান্য দিতে হবে,
এটা এরপরে অন্য কোনো চিন্তা করতে হবে। আজকে যে ঢিলেঢালা যে বাংলাদেশে যে আমরা লকডাউন করছি বা এটার প্রভাব অর্থনীতিতে, আমরা যদি একদিকে জীবিকার কারণে এই ঢিলেঢালা লকডাউন চলে সেটা বেটার না আমরা যদি একটু ভালো লকডাউন করে আমরা একটু স্বল্প সময়ে এটা সলভ করতাম। অন্তত আমরা দেশের ভিতরের অর্থনীতি, আজকে বাংলাদেশে কিন্তু আসলে আমাদের যে জিডিপি যে এরকম অবস্থা দাঁড়িয়েছে, 17 কোটি লোকের আমাদের যে অর্থনীতি আছে সেটাতেও কিন্তু আসলে জীবন এবং জীবিকা দুটোই চালানো সম্ভব। সেই নিচের দিকের অর্থনীতিগুলো সচল রাখা, কর্মসংস্থানে এমন জায়গায়, যেহেতু কৃষি ভিত্তিক দেশ, কর্মসংস্থান আমাদের 17 কোটি লোক, সব হিসাব নিকেশ করেও কিন্তু আমরা একটা অর্থনীতি তৈরি করতে পারি। সেই জায়গাগুলো যদি আমরা আসলে নজর দিতাম, যে নিচের দিকের অর্থনীতির চাকা সচল করলাম, কটেজ মাইক্রোতে আমরা যদি ওখানে যদি ঠিকমতো কাজ করি এই ইনফ্রাস্ট্রাকচারগুলো, এবং কৃষি খাতে যদি আমরা সচল রাখি, এই জায়গাগুলো প্রণোদনার কোনটা আসলে লোন আসবে আর কোনটা সত্যিকার অর্থে একদম প্রণোদনা আকারেই যাবে, যে একদম গভর্নমেন্টের সাবসিডি আকারে যাবে। কারণ আমি একটু দেখলাম যে আমি আসলে প্রবাসী, তো বাংলাদেশে যত ধরনের সাবসিডি আছে এই গরিব দেশে বা আমাদের যে অর্থনীতি আজকে যে পর্যায়ে আসছে, সেটা কিন্তু আসলে কিন্তু কম নয়। তাহলে আমাদের এই সাবসিডিগুলো সঠিক জায়গায় সঠিকভাবে যদি আমরা আজকে বন্টন করতে পারতাম, তাহলে কিন্তু আরও বেটার হতো। আপনি দেখেন যে সাবসিডি দিতে গেলে দিতেই যে আমাদের কি হলো, বৈষম্য চলে আসছে, যে বড়লোক হয়ে গেল দেশে। দেখা গেল যে পোষ বলতে যেটা মানে একদম বিলাসিতার যে সমস্ত উপকরণ, তার দাম বেড়ে গেল, বিলাসিতার উপকরণের একটা চাহিদা তৈরি হলো। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা একদিকে বলছি জীবিকা, জীবন, এই সমস্ত নিয়ে আলোচনা করছি, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রণোদনার টাকা, বিলাসিতার উপকরণের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, 6000 স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে স্কোয়ার ফিটে। এগুলো তো আসলে আমরা এর মানে বন্টনটা ঠিক হচ্ছে না। তাহলে আমাদের কাজ করতে হবে, জীবিকার জন্য আমরা ওই সমস্ত সেক্টরে কাজ করতে হবে যেখান থেকে আসলে আমাদের দেশের ভিতরে সত্যিকারভাবে ক্যাশ ফ্লো মেনটেন এমনভাবে করতে হবে, একদিকে জীবিকারও প্রবলেম থাকবে না, সামাজিক দূরত্ব, এর মানে আমি একেবারে গ্রামের অর্থনীতিকে সচল রাখার চিন্তা করছি। এবং এভাবে কিন্তু আমরা একটা সার্টেন টাইম, কারণ এটা আমরা কখনোই বলতে পারি না যে 1 বছরে চলে যাবে করোনা। এমনি তো যেটা আমি শুরুতে বলছিলাম যে প্রণোদনার তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়েছে, তো সেখান থেকে আসলে প্রণোদন নিয়ে অনেকের অনেক রকমের অসন্তোষ আছে। আপনি বলেছেন যে প্রায়োরিটাইজটা কীভাবে করা উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে, আমি জানি যে আপনার ব্যক্তিগত আগ্রহ, আপনার ব্যাংকেরও আগ্রহ আছে যে দরিদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ করা, গ্রামীণ, বিশেষ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ করা, সেখানটা থেকে চিত্রটা আসলে এই হোমওয়ার্ক করতে গিয়ে আপনি কি দেখছেন? আসলে আমি আবারও বলছি যে আমার ধারণা যে দুইটা জিনিস সামঞ্জস্য রাখতে হবে। একটা হলো আমাদের এক্সপোর্ট খাত, যেহেতু সেটা আমাদের অর্থনীতির একটা ভিত্তি, সেখানে সামঞ্জস্য, এবং যেহেতু অনেক লোক ওখানে আছে প্রায় জীবিকার জন্য সেটা। আর আমার দৃষ্টিকোণ থেকে যে বৈষম্যের কথা বলছি সেটা হলো যে গ্রামের অর্থনীতি, আমি বিশেষ করে কর্মসংস্থান বেশি বেশি গ্রামে করা। কারণ আমি দেখছি টেন্ডেন্সি গ্রাম থেকে শহরমুখী হয়ে যাচ্ছে লোকজন, শহরের উপরে চাপটা বেশি পড়ছে। তাহলে আমার লোকজনকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করতে হবে যে সে যেন শহরে না আসে। সেই জন্য আমি বলছি যে আমাদের বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে কটেজ এবং মাইক্রোতে এমনভাবে ইনভেস্টমেন্ট করা যায় যে গ্রামে সঠিকভাবে কর্মসংস্থান যেন তৈরি হয়, সেই ব্যাপারে বেশি নজরদারি করতে হবে। এবং এটা কিন্তু সম্ভব, কারণ আমরা দেখেছি, আমরা মৎস্য খাতে আমরা অনেক কাজ করেছি, কৃষি খাতেও আরও অনেক কাজ হয়েছে, আরও কাজ করা সম্ভব। তো এবং এর পাশাপাশি যদি সঠিকভাবে কিছু ছোট ছোট শিল্প কারখানা, ছোট ছোট বিজনেস যদি তৈরি করা যায় গ্রামে, এবং যেটা হয়তো দেশের ভিতরের ক্যাশ ফ্লো, ভিতরের অর্থনীতিতে কাজে লাগবে, যেগুলো আমরা অনেক কিছুই আমরা ইম্পোর্ট করি, সেই ইম্পোর্ট চাহিদা কমে যাবে একদিকে, এবং সত্যিকার অর্থে দেশের অবস্থা যখন ভালো হবে তখন আমরা এক্সপোর্টমুখী হতে পারি এখান থেকে। আমি নিজে কাজ করতে যেয়ে দেখেছি যে আমি এখন রংপুর রাজশাহী এলাকায় কাজ করছি, এবং রংপুর রাজশাহী এলাকায় কাজ করতে যেয়ে দেখেছি যে আসলে অল্টারনেটিভ চ্যানেলের প্রভাবের কারণে কিন্তু এখানে কটেজ এবং মাইক্রোগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। অল্টারনেটিভ চ্যানেল বলতে আমি ব্যাংকিং সেক্টরের বাইরে ঋণের বোঝা, অল্টারনেটিভ যেমন কোঅপারেটিভগুলো আছে, হ্যান্ড লোন
আছে, সেটা কিন্তু একদম ব্যাংকিং, আমি এই দুটো বিভাগে 16টি জেলায় আমি দেখছি যে ব্যাংকিং লোন যত আছে তত লোন কিন্তু আছে অল্টারনেটিভ চ্যানেলের, এবং সেটা অসম্ভব রকমের একটা মানে মানে একটা চাপ সৃষ্টি করছে। তারা 30% অ্যান্ড আপার লোন, সেগুলো কিন্তু এই 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 জায়গায় ঠিকমতো সচল হতে দিচ্ছে না, এবং মানুষকে স্বনির্ভর হতেও প্রবলেম তৈরি করছে। তো আমি যেটা দেখছি যে এখানে যদি সঠিকভাবে আমরা কনসেন্ট্রেশন করি, তাহলে একদিকে জীবিকা, সোশ্যাল ডিস্টেন্স, এবং আমরা যে করোনার যে চাপ, সেটা কিন্তু যেখানে বেশি লোক কনসেন্ট্রেশন হচ্ছে সেখানেই চাপ সৃষ্টি হচ্ছে। সো আসবো আমি আবার আপনার কাছে। মিস্টার পারভেজ করিম আব্বাসী, আপনি শুনছিলেন আমাদের কথা, এবং অ্যাজ অ্যান ইকোনমিস্ট আপনার কোনো অবজারভেশন থাকলে আপনি এই বিষয়ে বলবেন। আমি তার সঙ্গে যে প্রশ্নটা আপনাকে যুক্ত করে দিতে চাই যে ভূ রাজনীতি বা ভূ অর্থনীতি প্রভাব, এই যে করোনার বিস্তার বা করোনার যে দীর্ঘায়িত হচ্ছে, এর প্রভাব আসলে কতটা পড়ছে, এবং বাংলাদেশ কিভাবে সেই জায়গায় এফেক্টেড হচ্ছে? ধন্যবাদ জিল্লুর ভাই। উনি যে কথাগুলো বলছেন বাস্তবতার নিরিখে সত্যিই কথা, যে এইবারে যে প্রথমে বাজেট নিয়ে এখানে কথা হালকা উঠেছিল, এবারে সব জায়গায় বলছে কিন্তু প্যান্ডেমিক বাজেট, মানে অতিমারির জন্য একটা বাজেট। এবং আমাদের বাজেটে আসলে কি হয়, আয় ব্যয়ের হিসাব, এবং হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যে ওই ট্রেডিশনাল যে বাজেট যেভাবে চলছে সেই বাজেটে কিন্তু আমরা এভাবে চলতে পারবো না। কারণ এখন কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য নয়, এখন হচ্ছে যে দেশে আগে মানুষ বাঁচাতে হবে, মানুষের জীবিকা বাঁচাতে হবে, এবং হচ্ছে কিভাবে হচ্ছে যে আমি সঠিকভাবে আমি প্রণোদনাটা দিব। আমি এখন এখানে হ্যাঁ, এখানে আমি জানি যে ফাইন্যান্স মিনিস্ট্রির কাজই হচ্ছে যে একটা রেভিনিউ টার্গেট সেট করে দেওয়া, একটা এক্সপেন্ডিচার টার্গেট সেট করে দেওয়া। শোনা যাচ্ছে নাকি 6 ট্রিলিয়ন টাকার বাজেট হবে, ম্যাসিভ আকারের বাজেট হবে, এবং বাজেট ডেফিসিট নাকি 6%-এর উপরে চলে যাবে এখন। এবং এর মধ্যে আবার হচ্ছে কিছু কিছু খাতও করে দিয়েছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের কথা এখানে টার্গেট করা হয়েছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি পেমেন্টসের জন্য এখানে হচ্ছে একটা বড় আকার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেও এখানে হচ্ছে যেখানে আমাদের, আপনি যে ভূ রাজনীতির কথাটা বলছেন, তো আপনি দেখেন হচ্ছে এখন এর মধ্যে আমি ওইটা বাজেটের দিকে আবার ফেরত আসবো আবার সময় দিলে, কোনো দেশে কিন্তু এখন করোনাটাকে ঠিকমতো এখানে সামালতে পারছে না। এবং আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, এগুলাতে কিন্তু দেখেন এখানে হচ্ছে কোভিড কিন্তু বেড়েই চলছে না। এটা কিন্তু এটা এই যে আমরা বলি যে কার্ভটা একটা কমে আসবে এখানে একটা, এটাই কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে একটা। দুই হচ্ছে বিপদের কথা আপনি বললেন, এখানে কয়েকজন নাকি হচ্ছে যে ওই ভারতীয় যেখানে মিউটেশনওয়ালা যে কোভিড, যেটা ডাবল মিউটেশন কোভিড, ওটাও নাকি ওদের মধ্যে পাওয়া গেছে। এখন এটা যদি ইনফেকশন স্প্রেড করে, এটাও একটা ঝামেলা আছে। ভূ রাজনৈতিকভাবে অস্থিরতা তো আগেই ছিল, কিন্তু এখন হচ্ছে অস্থিরতা হচ্ছে কি, যদি আপনার কোভিডের জন্য যদি আপনার এখানে অর্থনীতি, এখানে হচ্ছে মানুষের যদি ইনকাম লস হয়, তাহলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। রাজনৈতিক, এবং মিয়ানমারেও কিন্তু এখানে একসাথে ডাবল ব্যামি যেটা হচ্ছে, যে একসাথে হচ্ছে যে আর্মি শাসনের এগেনস্টে হচ্ছে এখানে গণতান্ত্রিক আমিরা নামছে, এবং হচ্ছে কোভিড এখানে হচ্ছে। প্রত্যেকটা দেশে যদি অস্থিতিশীল হয়ে যায় এভাবে, যদি এরকম যদি কোভিড যদি খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে যদি এটা কন্ট্রোলে না আসে, অর্থনীতির চাকাটা যদি সুন্দর মতো না চলে, তাহলে কিন্তু এখানে হচ্ছে কিন্তু আপনার লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। কেন হয় কি, সরকারগুলো যখন চাপে থাকে তখন কিন্তু অ্যাটেনশনটা ডাইভার্ট করতে থাকে, এবং তখন হচ্ছে যে দেখবেন হচ্ছে যে আমরা বলি ফ্রি ট্রেডের কথা, কিন্তু তখন কিন্তু হচ্ছে ফ্রি ট্রেড কিন্তু ওইভাবে হয় না। তখন কিন্তু ট্যাক্সের মাত্রা বাড়িয়ে দেয়, আপনাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে বিদেশি পণ্যের উপরে ওখানে হচ্ছে কর বসিয়ে দেয়। তো এই প্রবণতাটা আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এবং আপনি একদিকে দেখেন আমেরিকার কিন্তু ইকোনমিক রিকভারি ওইভাবে হচ্ছে না। একমাত্র এখানে যে যে দেশ যেটা বা যে অঞ্চল যেটা খুব ভালো করছে হচ্ছে চায়না। কিন্তু চায়না একা ভালো করলে তো হচ্ছে পুরো বিশ্বের যে অর্থনীতি যে চাকাটা, ওটা কিন্তু চায়না একা চালাতে পারবে না। এবং আমরা যদি এখন দেখেন হচ্ছে যে ভারতের সাথে যদি এখন যদি ভারতে এটা কন্ট্রোল না হয়, তাহলে তো এখানে হচ্ছে যে এটা একটা বিপদ। কেন এখানে হচ্ছে যে ভারতের এখানে তো এখানে নানান ধরনের এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এবং তখন হচ্ছে ভারতের সরকারের মধ্যে এখানে একটা ইনসেন্টিভ থাকবে যে অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য, কেন এখানে হচ্ছে ব্লেম ডিফ্লেকশনের এখানে ব্যাপার আছে। এবং বাংলাদেশের হচ্ছে প্রত্যেকটা দেশের হচ্ছে কত তাড়াতাড়ি আমি আমার জনসংখ্যার বেশিরভাগ লোকগুলোকে হচ্ছে ভ্যাকসিনেট করতে পারবো, আর এটার জন্য হচ্ছে যে আমরা এখন ভ্যাকসিনেশন আমরা কত তাড়াতাড়ি পাবো,
আমি আপনাকে আমি জিনিসগুলো বলছি এখানে ভ্যাকসিনেশনটা কত তাড়াতাড়ি পাবো, আমার ভ্যাকসিনেশনের ডোজটা তো আমরা তো ভারতের সাথে সিরাম ইনস্টিটিউটের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়ে গেছে। এটার এখন আমরা রাশিয়ানটা নিয়ে আসার চেষ্টা করছি, স্পুটনিক 5টা, চাইনিজটা সিনোফার্মেরটা আনতে চাচ্ছি, অন্যান্যগুলো আমরা আনতে চাচ্ছি। যত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনেট করতে পারবো আমাদের জনসংখ্যা এখানে একটা হার্ড ইমিউনিটির দিকে নিতে পারবো, 70 থেকে 80% পপুলেশনকে যদি ইমিউনাইজ করতে পারবো, তখন হচ্ছে অর্থনীতি চাকাটা সচল হতে হবে। নাহলে হবে কি, কিছুদিন হচ্ছে ঢিলে ঢালা লকডাউন, কিছুদিন হচ্ছে কড়া লকডাউন, আবার কিছুদিন হচ্ছে আবার অর্থনীতি এটা। সো এটা হচ্ছে কি প্রত্যেকটা দেশে এরকম হচ্ছে। আমরা যে এখানে থেকে বের হব এখন হচ্ছে, এবং আমরা কিন্তু এখানে আমাদের ভুললে চলবে না, আমাদের কিন্তু সম্পদ সীমিত। সরকারকে আমরা বললাম যে ঢালাওভাবে প্রণোদনা দাও, তো প্রণোদনা দিলেই তো হবে না, আমাদের তো এটা তো সম্পদটা তো আমাদেরকে জোগাড়ও করতে হবে। 1 বছর যাবে না, 2 বছর যাবে না, 3 বছর যাবে, কত বছর ধরে আমরা সাপোর্ট করব? এখন আমাদের একটা লং টার্ম ভালোভাবে দেওয়ার চেয়ে বড় যেটা সেটা হচ্ছে অগ্রাধিকারটা অগ্রাধিকার কাকে, কার আসলে প্রাপ্য, কাকে দেওয়া উচিত, এবং যাকে আমি বলছি দিচ্ছি সে কি আসলে পাচ্ছে না কিনা, এটা কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারিটা আছে। কেন এখানে আপনি দেখেন আমাদের এখানে অ্যালোকেশন আছে যে হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, কিন্তু এখানে সার্ভে থেকে বার হয়ে আসে যে অনেকেই কিন্তু এখানে এটাই উনি বললেন অনেকে এখানে যে লোনটা অ্যাভেল করেন না, এবং কেন পারলেন না, এখন কেন পারলাম না, এখানে এইগুলা কিসের জন্য হচ্ছে না, কেন ব্যাংকগুলো থ্রুতে করা হচ্ছে তো কেন নিচ্ছে না লোনগুলো, এটাও একটা চিন্তা, ব্যাংক কেন দিতে পারছে না, ব্যাংক দিতে পারছে না, এগুলো এখানে আছে। তারপর হচ্ছে যে এখন, এবং এই সময় যদি হচ্ছে এই বাজেটে যখন আমরা এখানে আসবো, তখন এটাও মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এখন প্রচন্ড চাপের মুখে আছে। কোম্পানিগুলো বলেন, যারা হচ্ছে ব্যক্তিগত নিজেরা বিজনেস করেন, যারা চাকরিজীবী করে হয়, এখানে কিন্তু হচ্ছে যে আমি অ্যাম্বিশিয়াস রেভিনিউ টার্গেট সেট করে দিই যে আমি এত টাকা কামাই করবো ট্যাক্সের দিয়ে, আমাদের কিন্তু এই বছরে কিন্তু আমাদের ট্যাক্সের কিন্তু আমাদের রেভিনিউ টার্গেট কিন্তু অনেক দূরে চলে গেছে, আমাদের রেভিনিউ টার্গেট অনেক দূরে চলে গেছে, আমরা করতে পারছি না। পরের বছরে কিন্তু আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ট্যাক্স কাট করতে হবে, আমাদের কোন কোন সেক্টরে করলে এখানে করতে হবে। এর মধ্যে আমি শুধু একটা কথা বলবো, যেখানে আমাদের একটা খুব ইউনিক একটা আইডিয়া যেটা আমি কিছুদিন আগে পেয়েছিলাম ফিনান্সিয়াল এক্সপ্রেসে, ডক্টর ইনামুল হকের, একজন নাম করে ইকোনমিস্ট, অরিজিনাল চিন্তা করেন, ওনার একটা আইডিয়া খুব ভালো ছিল যে আমাদের এইবার এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই প্যান্ডেমিকের মধ্যে কোন কোন কোম্পানি হচ্ছে কর্মসংস্থান করেছে, নতুন জব ক্রিয়েশন করেছে, যেমন হচ্ছে টেক কোম্পানিজ, স্টার্ট আপ কোম্পানিজ, বা এখানে হচ্ছে যেখানে হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানিজ, বা আপনার হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, যাদের মধ্যে কর্মসংস্থান যেসব কোম্পানিগুলো করছে তাদেরকে কিন্তু হচ্ছে করে এখানে আমাদেরকে রেয়ার দিতে হবে, ট্যাক্স কাট করতে হবে বা ট্যাক্স এক্সাম্পশন করতে হবে। এবং হচ্ছে 2 নম্বর হচ্ছে উনি ঠিকই বলেছেন হচ্ছে আমাদের যে কৃষি, যে আমাদের যে কৃষি খাতে আছে এখন কিন্তু হচ্ছে আপনাকে এখন কিন্তু এই আমাদের সাবসিস্টেন্স এগ্রিকালচার নেই, আমরা কিন্তু কমার্শিয়াল এগ্রিতে চলে গেছে, অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিতে আমরা সাপোর্ট করতে হবে। এখন 17 কোটি দেশের আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আমাদের ডোমেস্টিক ইকোনমি হচ্ছে একটা ওয়েট আছে, কেননা আমাদের তো গার্মেন্টসে এক্সপোর্টের আমাদের চাকাটা সচল হতে সময় লাগবে, রেমিটেন্স আসছে, এটা হচ্ছে একটা প্লাস। তো এখন হচ্ছে যে অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিটাকে বেনিফিট দিতে হবে, এবং আমার স্মল মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে যে মানুষের ওখানে কিভাবে ওদেরকে হচ্ছে যে ওখানে হচ্ছে যে ওদেরকে এইসব লোকদের জীবিকাটা ইনশিওর করতে হবে, এইগুলো আমাদের এই সেক্টরগুলো আইডেন্টিফাই করতে হবে। মিস্টার পারভেজ, আপনি একটু আমাদেরকে বলবেন যে মিস্টার পারভেজ করিম আব্বাসী যেগুলো বললেন সেই সম্পর্কে আপনার মতামত, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি গ্রামীণ দরিদ্রের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে প্যান্ডেমিকের সময় শহরে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে বেশি, গ্রামে করোনাটা সেই অর্থে অত বিস্তৃত হয়নি যেটা শহরে হয়েছে, সো তারা অনেক বেশি ভালনারেবল, সেক্ষেত্রে তাদের জন্য করণীয় কি এবং কিছু করা যাচ্ছে কিনা। আরেকটি প্রশ্ন যেটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনার কাছে মিস্টার পারভেজ কামাল আমার জানবার, যে আমরা স্টিমুলাস প্যাকেজ যখন প্রধানমন্ত্রী ঘোষণা করতে শুরু করলেন তারপর থেকে যেটি আলোচনার মধ্যে আছে যে পাচ্ছে না, সবাই পাচ্ছে না, তার কারণ একটা যাদের পাওয়ার কথা অনেকেরই ব্যাংকের সঙ্গে সেই অর্থে কোনো সম্পর্ক নেই বা ব্যাংকগুলো দিতে পারছে না, তো সেটিও আপনাদের অভিজ্ঞতার আলোকে একটু আমাদেরকে বলবেন যে এই জায়গায় সমস্যাটা কি দাঁড়াচ্ছে। যদি আপনি যে দুটো জিনিস নিয়ে আসছেন, শহরের দরিদ্রতা বাড়ছে করোনার প্রভাবে, বাড়ছে, এটার কারণ হলো যে দেখেন যে করোনাতে কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, যেখান থেকে আমার প্রত্যেক দিন যে অ্যাভারেজ মানে ক্যাপাসিটি, একজনের পারচেস ক্যাপাসিটি বা খরচ করার যে স্পেন্ডিং ক্যাপাসিটি, সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে অল্টারনেটিভ চ্যানেলে। করোনাতে আমাদের চ্যানেলটা চেঞ্জ হচ্ছে,
এর মানে যে আমরা গতানুগতিক যে গ্রাম থেকে যে লোক এসে শহরমুখী হয়েছিল, তারা যে সমস্ত জীবিকার মাধ্যমে বা যেভাবে সিস্টেম অনুযায়ী যেভাবে ছিল, সেই জায়গাটা কিন্তু এখন অন্য নড়বড়ে জায়গায় হয়ে চলে গেছে। যাচ্ছে। দ্যাট ইজ দ্য মেইন রিজন, মানে এই যে শহরের লোক, কারণ এরা তো আসলে বাড়তি লোক ছিল এবং এমনিতেই শহরের ইকোনমিতে বাড়তি হিসাবে চাপের উপরে ছিল। এবং এই যে আমরা বলি যে সোশ্যাল ডিস্টেন্স, এই সোশ্যাল ডিস্টেন্সের কারণে কিন্তু আমরা যে কথাটা, যে জীবনের মধ্যে একটা অংশ যাদের স্পেন্ডিং মানে পাওয়ার বেশি, তারা কিন্তু নিজেদের মধ্যে এই সোশ্যাল ডিস্টেন্স, সচেতনতা, এই জিনিসটা কিন্তু Maintain করছে। মেনটেন অনেকখানি আছে। মেনটেন করছে শতভাগ আমি বলতে যাব না, কিন্তু অনেকখানি আছে, অনেকখানি আছে। যার ফলে কিন্তু এই বৈষম্যটা আসছে। যে চ্যানেলে এই লোকগুলো কাজ করতো, সে চ্যানেল বলতে অল্টারনেটিভ চ্যানেলে চলে আসছে। যেমন বাজারে অনলাইন প্রবণতা বাড়ছে বাংলাদেশে, প্রায় এখন দেখা যাচ্ছে যে কনজিউমার গুডস 5 থেকে 6% এখন অনলাইনে বিক্রি হচ্ছে। তো এই সমস্ত আমাদের এই কারণগুলোতে শহরে বৈষম্য, আমি মনে করি যে এইগুলো থেকে প্রভাব, আবারও বলতেছি, আমরা আসলে গ্রামমুখী দেশ, বেসড অন ভিলেজ। আমাদের একসময় আমরা বলতাম 80% কৃষিখাতে নির্ভরশীল দেশ। আমাদের ফিরে যেতে হবে আবার গ্রামে, যেন শহরের উপরে কোনো মানে এক্সট্রা চাপ না পড়ে। গ্রাম থেকে যে শহরে যে লোক চলে আসছে, এখন দেখা যাচ্ছে প্রায় 50% লোক শহরে বসবাস করছে। এখন আমার এখানে এই জিনিসটার বাইরে যদি ছোট ছোট ক্ষুদ্র শিল্প তৈরি করি আমরা, সব জায়গায় কটেজ, মাইক্রো এরকম শিল্প, এবং সেখানে যদি সত্যি সত্যি জব অপরচুনিটি বাড়ে এবং মানুষ যে টাকাটা ইনকাম করছে শহরে, আমি ধরে নিলাম যে অ্যাভারেজ 20,000 থেকে 30,000 টাকা এরা ইনকাম করছে, সেই প্রসেসটা যদি আমরা গ্রামে তাকে এনশিওর করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে সঠিকভাবে এটা আমাদের এই শহরের মধ্যে এই দরিদ্র, এই যে বৈষম্যতা, এখন দরিদ্র বাড়ছে 13-14% করে বেশি বাড়তেছে। আমি অন্য দেশগুলোর সাথে, ইন্ডিয়ার সাথে যে তুলনা করতেছি, আমাদের দরিদ্র প্রভাবটা কিভাবে বাড়তেছে এই করোনার সময়, ইন্ডিয়ার সাথে আপেক্ষিকভাবে আমাদের কিভাবে দরিদ্রতা বাড়ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের কাজ করা দরকার, সরকারের দরকার যে সিস্টেমেটিকভাবে যে সাবসিডিগুলো দেয়, সেই সাবসিডি থেকে আমার যে পারভেজ করিম ভাই যেটা বলেছেন, যে যারা জব অপরচুনিটি তৈরি করছে, এবং এই করোনা মাথায় রেখেই জব অপরচুনিটি তৈরি করছে, সেই সমস্ত সেক্টরগুলোকে মানে রিসার্চ আমাদের করে বের করতে হবে যে কোন সেক্টরগুলো এগুলো তৈরি করছে, এবং সেখান থেকে সেই অপরচুনিটি যারা বেশি করছে তাদের ট্যাক্স রিবেট পাওয়া উচিত। এবং এর বাইরে আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রায় পরিসংখ্যানে বলি 34% ইকোনমি ব্ল্যাক ইকোনমি। সেই যে ব্ল্যাক ইকোনমির টাকা আমরা শুধু শুধু 10% ট্যাক্স দিয়ে আমরা বলছি যে হোয়াইট করে না, অথচ এটাও উৎপাদনমুখী হচ্ছে না, দেশে কোনো কাজে হচ্ছে না। এখন বলি ঠিক আছে, যারা এই কালো টাকা আপনি দেশের এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং এখানে যারা কাজ করবে এবং সত্যিকার অর্থে যে যারা রাষ্ট্রযন্ত্র বা সরকারের পাশে এসে দাঁড়াবে এই ব্ল্যাক টাকা, তাকে আমি হোয়াইট করার সুযোগ দিই। কারণ একজন সৎ লোক সে টাকা ট্যাক্স দিচ্ছে 30%, 35%, আর আপনি অসৎ লোক আপনি সুযোগ নিয়ে 10%-এ করে দিচ্ছেন। এটা না করে বলেন যে আসেন, জব ক্রিয়েশন করেন, এই সোশ্যাল ডেভেলপমেন্টের এই স্ট্রাকচারে আসেন, এই হেলথ স্ট্রাকচারে আসেন, তাহলে আমি তাকে সুযোগ দেব। এই সুযোগগুলো যারা তৈরি করবে তাকেই শুধুমাত্র দেওয়া উচিত। সেকেন্ড জিনিসটা আমি মনে করি যে আমাদের ট্যাক্সের প্রভাবটা অত্যন্ত বেশি। আমি যেহেতু ইউরোপে ছিলাম এবং সেখানে ট্যাক্সের চেয়েও আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। এই ট্যাক্সের বেশি ট্যাক্সের চাপের কারণে কিন্তু মানুষ আসছে না। আমি সবসময় মানে ইকোনমিক্সের ছাত্র না হলেও, যদি টেকনোলজির ছাত্র, কিন্তু ইকোনমিক্সে আমি জানি চিলির উদাহরণ, যে বেশি ট্যাক্স চাপিয়ে কোনো আসলে আদায় করা যায় না। চিলি, আর্জেন্টিনা আপনি নিয়ে আসেন, বা ব্রিক্সের দেশগুলো নিয়ে আসেন। তো এইগুলো থেকে আমরা আমাদের এই ট্যাক্সের প্রবণতা, ফ্ল্যাট ট্যাক্স করা উচিত কিছুদিনের জন্য। আগে মানুষকে ট্যাক্সের আওতায় আনা উচিত, ফ্ল্যাট ট্যাক্স, যে এবং তারপর আপনি কঠোর হন, ফ্ল্যাট ট্যাক্স করে দিয়ে কঠোর হন, তারপর আস্তে আস্তে আবার যান। কিন্তু আরেকটা জিনিসকে মানুষ কিন্তু সবসময় ইন্সপায়ার্ড হতে চায়।
আপনি যদি এমন লোকজনকে শুধু প্রণোদনার সুযোগ দিলেন যে যে সারা জীবনে প্রণোদনা পেল, প্রণোদনার 10% 15% যারা পেল তারা হলো দেশের কঠিন ঋণ খেলাপি। আপনি তো মানুষ তো ইন্সপায়ার্ড হবে কোত্থেকে? আপনি প্রণোদনা প্যাকেজ বা যে কোনো ধরনের প্রণোদনার নামে যে সমস্ত জিনিস হয় সেখানে দেখা যায় যে দেশের যারা নামকরা ঋণ খেলাপি তারা এটা ব্যবহার করছে এবং তারাই ডিকটেট করছে। সবচেয়ে খারাপ সংবাদ আমাদের জন্য যে প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা ছিল যে প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশকে একটা স্ট্যাবিলিটি আনা, সেখানে দেখা গেল যে প্রণোদনা প্যাকেজ ডিপোজিট আকারে যাচ্ছে এবং ঋণ খেলাপি বা আমরা যে ঋণগুলো ব্যাংকগুলোর কাছে ঋণ শিডিউলের সুবিধা দিচ্ছে একদিকে নিচ্ছে যারা, অন্যদিকে তারা অন্য ব্যাংকে ডিপোজিট রাখছে। এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করা উচিত। আমি কয়েকটি জায়গায় আমাদের সুযোগ আছে, আমি বলছি সেটা হলো যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ আছে। আপনি দেখেন যে যতই রেমিটেন্স বলি, আমাদের প্রবাসীরা যে সমস্ত দেশে আছে প্রত্যেকটা দেশেই কর্মসংস্থানের উপরে করোনার প্রভাব পড়েছে, তারপর আমাদের রেমিটেন্স বাড়ছে। এটাও ঠিকমতো গবেষণা করা উচিত কেন প্রভাব বাড়ছে, কারণ অল্টারনেটিভ চ্যানেল বন্ধ হচ্ছে করোনার কারণে। অল্টারনেটিভ চ্যানেলগুলো কাজ করার সুযোগ কম করোনার কারণে, এবং আমাদের পৃথিবীতে সব দেশে কমপ্লায়েন্স বাড়ছে, এর জন্য কালো টাকাও কঠিন হয়ে যাচ্ছে রাখা, এবং এইগুলোরই এফেক্ট আসছে আমাদের রেমিটেন্স। আমার মনে হয় যে সঠিক সময় আমরা স্বপ্নের মধ্যে বাস না করে আমরা আসলে কঠিন বাস্তবতার মধ্যে আছি। আমাদের জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই চিহ্নিত করে কাজ করা উচিত। আমি মনে করি আমাদের এখনও সুযোগ আছে যে সমস্ত জায়গায় কর্মসংস্থান তৈরি করা, নতুন নতুন কর্মসংস্থান, এবং বেশিরভাগ কর্মসংস্থান তৈরি করা উচিত নিচের দিকে, গ্রামের দিকে, এবং সেই কর্মসংস্থান তৈরি করলে সামঞ্জস্য হবে এবং বৈষম্য কমে যাবে, যে বৈষম্য আমরা দেখছি গত 2-3 বছর আমাদের দেশে বেড়েই চলছে। তো পাশাপাশি দেশে ইন্ডিয়া যে ভুলটা করেছে, ভারতে আজকে করোনা, আমি যে স্ট্যাটিস্টিক দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলছে তার 10 গুণ বা 3 গুণ বলছে নিউ ইয়র্ক টাইমস। তো এটা যদি 3 গুণও হয়েছে, এটা কঠিন বাস্তবতা। আমরা যেন এই কঠিন বাস্তবতার মধ্যে না পড়ি। আমাদের দেশের লোক সত্যিকার অর্থে অত সচেতন নয়। আমাদের যে কোনোভাবে এই সচেতনতার মধ্যে, সচেতনতার জায়গাটা কাজ করতে হবে, কারণ ইন্ডিয়ার মতো অবস্থায় যদি আমরা, ভারতের মতো অবস্থায় যদি বাংলাদেশ পড়ে, আমি জানি না যে আমাদের ভবিষ্যৎ কী হবে। এবং আমরা এখনো সময় আছে যে সচেতনতার জায়গায় কাজ করা, এবং করোনা যেহেতু আমরা এনশিওর করতে পারছি না, মানে খুব কাছাকাছি সময়ে 80% লোককে হার্ড ইমিউনিটি তৈরি করা বা ভ্যাকসিনেট করা। তো আমার মনে হয় যে আমাদের কাজ করতে হবে বেশি জব ক্রিয়েশন করা এবং ওই সেক্টরগুলোকে কাজ নিয়ে আসা যেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নতুন অল্টারনেটিভ চ্যানেলগুলো যেগুলো এই কঠিন বাস্তবতার মধ্যে তৈরি হচ্ছে, ইকোনমি যারা বেশি ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রণোদনা দেওয়া। এর মধ্যে শুধু কথা থেকে এক্সপ্যান্ড করব যে ব্যাংকিং খাতের দিকে বললেন, আমাদের যেমন হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেমন হেলথ সেক্টর, স্বাস্থ্য খাতে আমাদের এখনও কিন্তু এই বছর আগের যে বাজেটটা এখন বর্তমান বাজেট, সেখানে কিন্তু 1%ও কিন্তু আমাদের জিডিপি অ্যালোকেশন নাই হেলথ সেক্টরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই করোনার যে ইম্প্যাক্টটা হচ্ছে, যে আমাদের হেলথ সেক্টরের যে নড়বড়ে অবস্থা, শুধু আমাদের না, পার্শ্ববর্তী সবগুলো দেশে হেলথ সেক্টরে এমফেসিসটা দিতে হবে। শুধু খরচটা তো খরচ ঠিক করে, এবং এডিপিতে এটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে দেখা যাচ্ছে 40% 50% খরচ হচ্ছে না। সো আমাদের আপনার এসএমই লোনগুলো দিয়ে হচ্ছে এটাকে ঠিক মতো ডিসবার্স করা হচ্ছে না। সো এটা হচ্ছে যে আমি শুধু বাজেটটা বড় করলে হবে না, আমি টার্গেটেড, উনি যেটা বললেন টার্গেটেড সোশ্যাল সিকিউরিটি পেমেন্টস যেটা আছে, যে ডিরেক্ট পেমেন্ট যাতে চলে যায়, যার জন্য আমি পেমেন্টটা দিচ্ছি, যাকে করছি, যে ক্ষুদ্র যে দরিদ্র যারা আছে, ভালনারেবল যে কমিউনিটি আছে, তাদেরকে যেন ওরা যেন ওরা পুরোটা অ্যামাউন্টটা সুবিধাটা পায়, নাহলে তো আমার এইগুলো টাকাগুলো নষ্ট হচ্ছে। এটা হচ্ছে একটা, এবং এটার উপর সরকার আরও বেশি এখানে তদারকি করবে, এবং কোয়ালিটি অফ আওয়ার প্রজেক্টস, এটা আমি বারবার বলছি যে আমরা যে অবকাঠামোগত প্রজেক্টগুলো করছি এটার কমপ্লিশনটা কি অন টাইম হয়ে হচ্ছে না কিনা, কতটুকু আমাদের বাজেটটা ওভারশুট করছে না কিনা, এটাকে হচ্ছে আরও টাইটার একটা কন্ট্রোল হবে, এবং সরকারও কিন্তু এখানে বলছে বারবার যে এটা করা উচিত। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে হেলথ বললাম, ইনফ্রাস্ট্রাকচার বললাম, এবং নাম্বার 3 হচ্ছে আমাদের এডুকেশন খাতে। এটা কিন্তু আমাদের এখানে এডুকেশন খাতে কিন্তু আমাদের শুধু সরকারি ইউনিভার্সিটি, সরকারি কলেজ এগুলো না, বেসরকারি এখানে আছে,
বেসরকারি অনেকগুলো ছোট ছোট স্কুল আছে, কলেজ আছে, কিছু ইউনিভার্সিটিও আছে যারা যথেষ্ট অর্থনৈতিক চাপে পড়েছে, কেন ছাত্ররা পয়সা ঠিক মতো দিতে পারছে না, এগুলো করতে পারছে না। তো তাদেরকে কীরকম অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়? কারণ আমি জানি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা অ্যাকচুয়ালি ছাত্রদেরকে এই সময় কোভিডের সময় টিউশন হার কমিয়ে দিয়েছে, তবে ওদের নানান ধরনের এখানে এখানে মৌকুফ করেছে। তো ওদের উপরে হচ্ছে এক ধরনের দে শুড বি অলসো রেকগনাইজড। আমি আপনাকে বলছি বিভিন্ন খাতের কথাগুলো। এবং বাজেটটা কিন্তু এখন হচ্ছে যে আমার এখন ইকোনমিক গ্রোথের হিসাবে আমরা দৌড়ালে হবে না। কেন নর্মাল টাইমসে আপনি যত মানে স্কাই ইজ দ্য লিমিট, কত আপনি গ্রো করতে পারবেন, তারপর তো কোয়ালিটি অফ গ্রোথের কথা আসে। এখন হচ্ছে যে আমার গ্রোথ ফিগার্স লো হবে, এটা হচ্ছে আমার ধরে নিয়েই নিলাম। কিন্তু গ্রোথ ফিগার লো হলে কি হবে, আমি যাতে দারিদ্রতার হারটা যাতে বেশিভাবে না বাড়ে, আমি যাতে এখানে রিচ আউট করতে পারি, যে এখানে হচ্ছে যে আমাদের এখানে যে ব্যবসা এখানে যেখানে আছে, আমাদের 50% উপরে এখানে একটা ওয়ার্ল্ড ব্যাংকের সার্ভে কিছুদিন আগেই হলো, এখানে হচ্ছে যে ওখানে দেখা গেছে যে হচ্ছে যে বলা গেছে যে প্রায় 50%-এর পর্যন্ত লোক হচ্ছে যেখানে হচ্ছে ওরা রিপোর্ট করছে যে ওদের হচ্ছে যে ওদের দে হ্যাভ লস্ট আইদার দ্য জবস, চাকরি হারিয়েছে, বা ওদের কামাই কমে গেছে, বা ওদের হচ্ছে যে ওদের রেন্ট পে করতে সমস্যা হচ্ছে। সো এটা হচ্ছে আগের বছরের চিত্র। এখন একটু আস্তে আস্তে আমাদের আপনি দেখেন যে রপ্তানি একটু আস্তে আস্তে ইমপ্রুভ করছিল, রেমিটেন্স যে কোনো কারণেই হোক, আপনি ঠিকই বলেছেন, রেমিটেন্স একটু আস্তে আস্তে ইমপ্রুভ করছে, কিন্তু তার মধ্যে আবার লকডাউন চলে আসছে। এবং ঈদের পরে যদি আল্লাহ না করে, খোদা না খাস্তা, যদি আবার যদি আমাদের একটা কোভিডের যদি সিচুয়েশনটা ক্রিয়েট করে, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে একেবারে ভালনারেবল গ্রুপগুলো আছে তাদেরকে কীভাবে টার্গেট করা। এবং লকডাউন কিন্তু সবার জন্য কার্যকারী না, কেন আপনি মনে করেন যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য তো লকডাউনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না। আমি যদি লকডাউন আমি বলেও করতে, তাদের তো না খেয়ে চলে যাবে, তো ওদেরকে বাসায় এসে অ্যাসিস্ট্যান্স দিতে হবে। তো তাকে আমি বললাম ঘরের মধ্যে থাকো, তা ঘরের মধ্যে জানলা নেই, তো সে এখানে একটা বন্ধ আবদ্ধ জায়গায় কি হবে? গ্রাম দেশে তো লকডাউন তো এরকম হবে, ওখানে তো পালনও হয় না। সো যেসব জায়গায় আপনার করোনার এখানে এফেক্টটা বেশি, ওইসব জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে। এখন কিন্তু নেশন ওয়াইড লকডাউন না হয়ে সিলেক্টিভ লকডাউন হতে পারে। এবং এমনিতে তো আমরা জানি, যেমন ধরেন ঢাকা এবং চিটাগাংয়ে প্রায় 85% মানুষ আক্রান্ত, যারা আক্রান্ত তারা এই দুই শহরের। জি জি, এই দুটো শহরকে আসলে সিল করে দিলেই সিল করে দিলে মোটামুটি এখানে অনেকখানি। অনেকটা কিছু অংশ আমাদের হলেও আমরা এখানে এখানে করব। এবং এটা কিন্তু করোনার যেহেতু এখন শেষ হওয়ার কোনো নাম দিচ্ছে, দিস নো সাইন অফ ইট এবেটিং, এটা কিন্তু আমাদের 2 থেকে 3 বছর কিন্তু আমাদের ইকোনমি হচ্ছে যে আমাদের ডিরেকশনটা হবে বাজেটে, বা আমাদের বাকিগুলো যে আমাদের যত ধরনের পলিসি হচ্ছে, যে কিভাবে আমাদের ইকোনমি আস্তে আস্তে রিকভারি করা যায়। এবং এখানে কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে আগেকার দিনের মতো কনভেনশনাল যে আমি এতটুকু ট্যাক্স কামাই, ট্যাক্স আয় নিব, এখানে রেভিনিউ হবে, ওইভাবে চলবে না। এবং আমাদেরকে কিন্তু আমাদের এই ঝামেলার মধ্যে আমার এখন কোন কোন কোম্পানি, আমি জানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার এখন অত্যন্ত দরকারি, দরকার হলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমি এখন তাহলে এখানে দরকার ওদের উপর যে ট্যাক্স রেটটা আছে এটা কমিয়ে দিই। বা এবং বাজেটের সময় যেটা আমি এখানে চিন্তা করছি, বেশিরভাগ লোক যারা হচ্ছে আয় করছে তাদের উপর তো কামাইয়ের উপরে তো একটা নেগেটিভ এফেক্ট হয়েছে, অর্থনৈতিক চাপ হয়েছে। আমি দরকার হলে বাজেটের ট্যাক্স রেটের স্ল্যাবটা কমিয়ে দিই, মানে একটা বছর তো কম ট্যাক্স টাকা দিলে আমি তো এখানে আমার রেভিনিউ কালেকশন এমনিতে মিট করতে পারছি না। তো এখানে হচ্ছে অনেকে যারা এখানে আয় এখানে কমে গেছে, বলে আমি এখানে আমি নেটটা বাড়িয়ে দিই, উনি যেটা বলছেন ব্যাকওয়ার্ড বেন্ডিং লেফার কার্ভ, যেটা ইকোনমিক্সের কনসেপ্ট। সো আমাদের এখন এখানে এই জিনিসগুলো, এবং আমাদের চিন্তা করতে হবে যে ইভেনচুয়ালি ওয়ান্স উই গেট আউট অফ কোভিড, আমাদের যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, মুখে বললে তো হবে না, আমি হচ্ছে আমি আইডেন্টিফাই কোন কোন সেক্টরগুলো অ্যাকচুয়ালি আবার ডাইভার্সি করা যায়। এবং আমাদের এক আরএমজি আছে, আরএমজি থাকবে, এই আরএমজি চলতে থাকবে তা তো না, আমাদের তো এখানে হচ্ছে কম্পিটিটিভনেস, আমাদের এখানে একটা থেকে একটা চেয়েছি, আগে জুট ছিল, তারপর আরএমজি আছে, এরপর কি ফার্মাসিউটিক্যাল সেক্টর, নাকি এখানে হচ্ছে যে আপনার অ্যাগ্রো প্রসেস সেক্টর, আইটি সেক্টর, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ প্রায়োরিটি তো এক একটা সেক্টরাল প্রায়োরিটি চেঞ্জ করতে থাকে। এবং আমাদের এবং প্রণোদনা কোথায় দিতে হবে, আর&ডি যেসব কোম্পানিগুলো করছে তাদেরকে, বা রিসার্চ ফার্মসগুলো, বা যেগুলো থিঙ্ক ট্যাঙ্কস যেগুলো করছে ওইখানে প্রণোদনা দিতে হবে। তাহলে তো আমাদের দেশে এখানে একটা সক্রিয়তা আসবে। মিস্টার পারভেজ কামাল, ফাইনাল রিমার্কস শেষ করতে হবে, মানে কনক্লুডিং রিমার্কস। আসলে দেখেন, আমি কিন্তু মনে করি যে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনার দেশ, এবং আমাদের মধ্যে আমাদের একটা গড গিফটেড একটা ট্যালেন্ট আছে, আমরা কখনোই মানে হেরে যাই না। আমার মনে হয় যে আমাদেরকে ওই জায়গাটাকে কাজে লাগাতে হবে।
আমাদের যে জিও পলিটিক্যাল অবস্থান, আমাদের জিও অবস্থানকেও ভিত্তি করে আমার মনে হয় যে সরকারের কাজ করতে হবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে অন্য যে অল্টারনেটিভ যে ইনকাম সোর্স অফ ইনকামের জন্য আমাদের যে জায়গাটাতে আমরা দেখতে হবে যে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নতি করতে পারি, আমরা ডেভেলপ করতে পারি এবং সেই জায়গাতে থেকে অল্টারনেটিভ ইনকাম আসবে। এবং এর পাশাপাশি দেখতে হবে যে এখন যে যে জিনিসগুলো তৈরি হয়েছে, যে প্রোডাক্ট সাপ্লাই চেইন যে পৃথিবীতে করোনায় চেঞ্জ হয়েছে সেখানে, এবং সেখানের জায়গাটাতে আমরা কতখানি নিজেদের ইনভলভমেন্ট আনতে পারি প্রোডাক্ট সাপ্লাই চেইনে, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং থার্ড, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা, যে আমাদের আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে থাকবে না, আসলে করোনার কোনো অল্টারনেটিভ ওয়ে না, হঠাৎ করে করোনা বিলীন হয়ে যাবে আমরা, তো আমাদের সোশ্যাল সাপোর্টের এবং সোশ্যাল সিকিউর করতে হবে ওই সমস্ত লোকজনকে, এভাবে একটা আমরা প্ল্যানের মধ্যে যেতেই হবে। কারণ আমরা ভারতকে যদি আমরা যদি একটু দেখি, পর্যবেক্ষণ করি, আমাদের কিন্তু আসলে কঠিন দিন আসবে। এটা ঠেকানো আমরা যেহেতু সচেতন নই, এটা এটা এটার জন্য বিশাল কোনো ফোরকাস্টের কোনো গবেষণার দরকার নেই। তো আমরা আগে সিকিউর গভর্নমেন্টের উচিত যে 2-3 মাস আগে থেকে এখন এই সোশ্যাল সিকিউর করার জন্য আমাদের গরিব লোকজনকে, হ্যাঁ, যে কঠিন লকডাউন দিলাম ঢাকা, চট্টগ্রাম বা বড় বড় অঞ্চলগুলোকে, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এই টাইপের অঞ্চলগুলোকে, তো এগুলোকে সিকিউর করার জন্য যে সোশ্যাল সিকিউরিটি দেওয়া দরকার, ধরেন 70 লক্ষ বা 80 লক্ষ বা 90 লক্ষ লোককে যে 3 মাস বা 6 মাসের জন্য, এটার জন্য আমাদের আমার মনে হয় যে এখন সময় আছে 2 মাসের একটা প্রোগ্রাম নিয়ে আগাতে হবে। এবং তাহলে আমার মনে হয় যে আর পাশাপাশি অবশ্যই যে আমাদের ভ্যাকসিন নিয়ে কাজ করতে হবে। এবং সঠিকভাবে আমি দেখেছি যে ইন্ডিয়া যেটা করেছে, এখন 850 মিলিয়ন স্পুটনিক 5 তারা তৈরি করবে, এই ইনফ্রাস্ট্রাকচার তারা 6 মাসে তৈরি করেছে। তো আমার মনে হয় যে এটা 6 মাসের ব্যাপার, আমরাও কিন্তু এইরকম অল্টারনেটিভ নিজের দেশে ভ্যাকসিন তৈরি করার একটা, যেহেতু আমরা দেখেছি যে রাশিয়া, ফ্রান্স এবং ইতালি প্রযুক্তি বিনা পয়সায় দিবে আমাদের মতো দেশগুলোকে, তো আমার মনে হয় যে সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত। এবং ফার্মাসিউটিক্যালসে আমাদের দেশ মোটামুটি একটা বেসিক লেভেল আমাদের আছে। এবং আমি তারপর বলবো যে যেহেতু বাংলাদেশ, আপনি জাস্ট যদি একটা লাইনে বলেন, আপনি তো রাশাতে দীর্ঘদিন ছিলেন এবং রাশা সম্পর্কে বেশ অভিজ্ঞ, রাশার সঙ্গে এখন এই যে ভ্যাকসিন নিয়ে যে যা কিছু বাংলাদেশের আলোচনা হচ্ছে, সেখানে আপনি কতটা আশাবাদী, বা এখানে আপনার পরামর্শ কি হবে যে এই সুবিধাটা আমরা পুরো মাত্রায় পেতে পারি কি করলে? মানে আমি আসলে রাশিয়ান কালচার যতখানি জানি যে ওপেন হার্টেড, যদি আপনি ওপেন ডিসকাশনে বসেন কোনো হিসেব নিকাশ ছাড়া, আপনি ভ্যাকসিন 1 মাসের মধ্যে পাবেন। আর আপনার জন্য আপনি যদি কঠিন হিসাব নিকাশ শুরু করেন, তাহলে এটা লং টাইম প্রসেস হবে। ইভেন ফার্স্ট যে প্রথম যে আমরা চালানটা চাচ্ছি, সেখানেও কিন্তু আপনি কঠিন হিসাব নিকাশ নিয়ে আসলে রাশিয়ানদের কাছ থেকে দেরি হবে। এবং আপনি যদি সরাসরি বলেন যে আমরা যেভাবে রাশিয়ানদের কাছে অ্যাপ্রোচ করি, যে বাংলাদেশের সাথে রাশিয়ার একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, ওই জায়গা থেকে আমরা অ্যাপ্রোচ করি, এবং গভর্নমেন্ট যদি ওই জায়গা থেকে একদম কোনো হিসেব নিকেশ ছাড়া আসে, আজকে রাশিয়া প্রযুক্তি বিনা পয়সায় দিতে যাচ্ছে, অতএব আমি মনে করি খুব তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মিস্টার পারভেজ কামাল আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড পরিস্থিতি এবং সেই সঙ্গে জীবন জীবিকার ইস্যু। একজন উদ্যোক্তা, একটি ব্যাংকের চেয়ারম্যান, অন্যজন অর্থনীতিবিদ, দুজনই একমত যে জীবনটাই আগে বাঁচাতে হবে, জীবন বাঁচলেই আসলে অর্থনীতি ঠিকঠাক চলবে, জীবিকার সংস্থান হবে। এবং সেই জায়গায় ওনারা মনে করেন যে পদ্ধতিতে আমরা সাধারণ ছুটি, লকডাউন, কঠোর লকডাউন করলাম, এই পদ্ধতিতে হবে না, যেটুকু আমরা করব স্বল্প সময় নিয়ে কিন্তু কঠোরভাবে, তাতে অনেকখানি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে ওনারা মনে করেন। আমাদের অবশ্যই ভ্যাকসিন নিয়ে এখন দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, এই বিষয়ে ওনারা পরামর্শ দিয়েছেন। আর রাশার সঙ্গে যে আলোচনা হচ্ছে, সেই অভিজ্ঞতার আলোকে সে কথা আমরা শুনলাম যে রাশার সঙ্গে কিভাবে ডিল করতে হবে। দুজনেই মিলে অনেক রকমের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে আছে যে আমাদের কোয়ালিটি এক্সপেন্ডিচার, কোয়ালিটি গ্রোথ, কোয়ালিটি প্রজেক্টস, এই দিকে মনোযোগ দিতে হবে। আমরা সবসময় সংখ্যার দিকে তাকাই, সংখ্যার চেয়ে গুণের দিকে তাকাতে হবে। ওনারা আরও মনে করেন যে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক আলোচনা হয়েছে, প্রণোদনা
কার জন্য প্রণোদনা, কে পাচ্ছে প্রণোদনা, সেটি আমাদের খতিয়ে দেখতে হবে। এবং আমরা এটিও শুনলাম যে অনেক ক্ষেত্রে প্রণোদনা যাচ্ছে ঋণ খেলাপিদের কাছে, এবং সেই ঋণ খেলাপি এক ব্যাংকের ঋণ খেলাপি দেখা যাচ্ছে অন্য ব্যাংকে তার স্থিতি বাড়াচ্ছে। সো এদেরকে আইডেন্টিফাই করা খুবই জরুরি। আমাদের এখানে অনেক ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়, এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী অনেক বিস্তৃত, কিন্তু এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুযোগ সুবিধা কারা পাচ্ছে, সাবসিডি যেখানে আমরা দিচ্ছি সেই সাবসিডি আসলে কোথায় দেওয়া দরকার, কোথায় আমি অপ্রয়োজনীয়ভাবে দিচ্ছি, সেগুলো চিহ্নিত করা দরকার। আমাদের প্রবৃদ্ধি কেন্দ্রিক যে অর্থনীতির চিন্তা, সেখান থেকে বেরিয়ে এসে মানুষের জীবনমান উন্নয়নের, মানুষের জীবন বাঁচানোর দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। অপ্রদর্শিত অর্থ বা যেটাকে কালো টাকা হিসেবে বহুল পরিচিত, সেটি যে সাদা করা হচ্ছে, সেটি যে প্রক্রিয়া করা হচ্ছে, তাতে দেশের অর্থনীতির তেমন কোনো সুবিধা হচ্ছে না। কাজেই এই সুবিধা যদি আমরা দেই, তাহলে সেই সুবিধা কোন কোন জায়গায় দেয়া যেতে পারে, দেয়া উচিত, সেটি আইডেন্টিফাই করা দরকার। এখানে কিছু কিছু পরামর্শ আমরা শুনলাম। এবং এই প্যান্ডেমিকের সময় কারা কর্মসংস্থান করছে, সেই সব প্রতিষ্ঠানকে, সেই সব ব্যক্তিবর্গকে আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে সুবিধাগুলো দেওয়া দরকার। এবং ট্যাক্সের চাপ কমাতে হবে দুজনই, দু প্রান্ত থেকে। একজন ব্যবসায়ী উদ্যোক্তা, অন্যজন অর্থনীতিবিদ বলছেন যে আমাদের দেশে আমরা এমনিতেই দেখছি যে ট্যাক্স আহরণের ক্ষমতা আমাদের কম, কাজেই ট্যাক্সের চাপ যত সম্ভব মানুষের উপরে কমিয়ে ট্যাক্সের আওতা বাড়ানো। এবং এই প্যান্ডেমিকের সময় সাধারণভাবে ওনারা বলছেন যে একটা ফ্ল্যাট রেট করে দেওয়া উচিত, কারণ অন্যথায় আসলে আমরা ট্যাক্স আদায়ও করতে পারছি না, আর মানুষের উপরে চাপটা থাকছে, যাতে করে মানুষের অসন্তোষ আসলে বাড়বে। সব বিলিয়ে আসলে সামনের দিনগুলো কঠিন, এরকম আশঙ্কা ওনাদের আছে। কিন্তু এই কঠিন অবস্থা থেকে নিজেদেরকে সহজ একটা অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিছু পরামর্শ ওনারা রাখলেন। আমরা আশা করব নীতি নির্ধারকরা সেগুলো ভেবে দেখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।